আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাড মেমোরিজের আজকের 108 নম্বর এপিসোডে। আমি জুয়েল, আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন আমার কলিগ সায়াম ভাই। আর ঘটনাটা ওনার সাথে ঘটে যাওয়া একটা সত্যিকারের ভয়ানক ঘটনা। আশা করি আপনার ভালোই লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি সায়াম ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। তাহলে চলুন আজকের ঘটনায়। সময় 1998। আমাদের এলাকায় তখন সবই ছিল প্রায় মাটির ঘর। তখনও ইট পাথরের বাড়ি ঘরগুলো গড়ে ওঠা শুরু করেনি। আমরাও থাকতাম একটা মাটির ঘরে। আমাদের একটা ভিটের উপর বাপ চাচাদের সবার বাড়ি। সবাই যার যার মতো আলাদা আলাদা বাড়ি তুলে নিজের মতোই থাকতো। আর বাড়ির অন্য পাশেই আমাদের মায়ের বাড়ি, অর্থাৎ মামার বাড়ি। নানা নানি গত। বাড়িতে থাকার মধ্যে মামা, মামি আর তাদের একমাত্র সন্তান, অর্থাৎ আমার মামাতো ভাই, যে ছিল আমার থেকে বেশ খানিকটা বড়, থাকতো ঢাকায়। আর মামা থাকতেন চিটাগাংয়ে চাকরির খাতিরে। বাড়িতে থাকার মধ্যে মামি একাই থাকতেন, তাই আমি গিয়ে মামার বাসায় থাকতাম প্রায় সময়। আমি তখন ছিলাম ক্লাস 9-এ। প্রতিদিন সন্ধ্যায় বই খাতা নিয়ে চলে যেতাম মামা বাড়ি। মামি পড়া দেখিয়ে দিতেন। মাঝে মাঝে বাসায় ফিরতাম, আবার মাঝে মাঝে ফিরতাম না। খেয়ে দিয়ে মামার বাসায় থেকে যেতাম। সে বছর আমাদের এলাকায় দেখা দিল প্রচণ্ড বন্যা। শুরুতেই যখন পানির ঢল এসে এলাকায় ঢুকলো, নিমিষেই ভেসে গেল এলাকার সব নিচু জমি, ক্ষেত খামার, পুকুর, মাছের আড়ত। আমাদের মাথায় তখন ওসব চিন্তা নেই। আমরা বন্ধুরা তখন মনের আনন্দে নেমে পড়লাম মাছ ধরতে। প্রথম প্রথম ভাবলাম হয়তো পানি তেমন বাড়বে না, কিন্তু 1-2 দিনের মধ্যে পানি বাড়া শুরু করলো হুড় করে। এলাকার নিচু বাড়ি ঘরগুলো ডুবতে শুরু করলো একে একে। এলাকার মানুষজনও একে একে আশ্রয় নিতে থাকলো মহাসড়কের উপর। চারদিকে থই থই পানি। নৌকো ছাড়া আমাদের চলাচলের কোনো উপায় রইল না। আমাদের বাড়ির জন্য কেনা হলো একটা বড় নৌকা। ওদিকে আমাদের বাড়ি সামান্য কিছুটা উঁচুতে হলেও এরই মধ্যে আমাদের বাড়ির উঠোন ডুবে যাওয়া মাত্রই সাথে সাথে নৌকা নিয়ে বাড়ির মালামাল সহ সবাইকে একে একে শিফট করতে থাকলাম মহাসড়কের কাছেই আমাদের এক আত্মীয়ের বাড়িতে। আর বাকি সংসারিক জিনিসপাতিগুলো সব খাটের উপর তুলে রাখা হলো। মামার বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকেও বেশ কিছুটা উঁচুতে, কিন্তু পানি যেভাবে বাড়ছে যে কোনো সময় পুরো এলাকায় তলিয়ে যেতে পারে। তাই মামার বাড়িতে থাকা মামিকে নৌকায় তুলতে গিয়ে বাঁধল আরেক বিপদ। মামি প্রচণ্ডভাবে পানিকে ভয় পেতেন। কোনোভাবেই উনি নৌকায় উঠবেন না। এছাড়া উনি এভাবে খালি বাড়ি রেখে কোথাও যাবেন না। মরবেন নয় বাঁচবেন, কিন্তু বাড়ি ছাড়বেন না। অনেকভাবেই বোঝানো হলো ওনাকে, কিন্তু উনি কোনোভাবেই বাড়ি ছাড়বেন না। আগত্যা ওনাকে রেখেই রওনা হতে হলো আমাদের। সবাইকে নিয়ে মহাসড়কের কাছের সেই আত্মীয়ের বাসায় পৌঁছানোর পর মা আমাকে বললেন রাতে যেন আমি মামার বাসাতেই থাকি। একটা মহিলা একটা খালি বাড়িতে এরকম একটা পরিস্থিতিতে তাকে রাখাটা বেশ বিপজ্জনক। আমিও মাকে হ্যাঁ বললাম। বুঝলাম মা যা বলছেন ভেবে চিন্তেই বলছেন। এছাড়া একটা বাসাতে এতগুলো লোকের থাকাটা বেশ কষ্টকর। এর চেয়ে আমি বরং আমাদের বাসায় নয় মামির বাসায় থাকবো। একজন তো কমলো। এর পরের দিনগুলো কিন্তু আমার বেশ আনন্দেই কাটতে লাগলো। রাতে থাকি মামার বাসায়। সকালে নাস্তা সেরে নৌকো নিয়ে চলে যেতাম আমাদের ঘরে। বাড়ি ঘর দেখে বন্ধুদের নিয়ে চলে যেতাম মাছ ধরার জন্য। মাছ ধরা শেষে সেই মাছ নিজেদের মধ্যে ভাগাভাগি করে চলে যেতাম মামির কাছে। মামি সেই মাছ রান্না করে দিলে চলে যেতাম মায়ের কাছে। যেহেতু আমাদের পরিবারের সবাই সে আত্মীয়ের বাড়িতে, এত লোকের রান্না করাটা ওই বাড়িতে বেশ কষ্টদায়ক। তাই মামি নিজেই রান্না করে দিতেন, যাতে ও বাড়ির লোকদের দুবেলার তরকারির ব্যবস্থাটা হয়ে যায়। শুধু যে সকালে মাছ ধরতাম তা না, মাঝে মাঝে বিকেলেও মাছ ধরতাম। মামিও তা কেটে কুটে ভাজি করে রেখে দিতেন পরের দিন রান্না করে মায়ের কাছে পাঠানোর জন্য। এরই মধ্যে আমাদের ঘরের ভেতর পানি উঠলেও মামির বাড়িতে কিন্তু তখনও পানি উঠেনি। প্রায় 4 দিন পর পানি একটু একটু করে নামছে।
উঁচু রাস্তাগুলো আস্তে আস্তে জেগে উঠছে। যদিও আমাদের বাড়ির মধ্যে তখনও পানি, কিন্তু ওদিকে মামার বাড়ির উঠোনটা জেগে উঠল। রাস্তার পানিও কমছে ধীরে ধীরে। সেদিন সকালে নাস্তা সেরে নৌকো নিয়ে বের হলাম মামা বাড়ি থেকে। গেলাম নিজেদের বাড়ি পানির অবস্থান দেখতে। না, ঘরে তখনও সামান্য পানি। তারপর গেলাম বন্ধুদের আড্ডায়। সেদিন সকালে আর মাছ ধরা হলো না, কারণ কয়েকজন বন্ধু এমন একটা জায়গার সন্ধান জানালো যেখানে বড় মাছ পাওয়ার সম্ভাবনা প্রচুর। তাই সবাই মিলে ঠিক হলো বিকেলবেলাতে ওখানে মাছ ধরা হবে। দুপুরের দিকে মামা বাড়ি ফিরে খেয়ে দেয়ে বিকেলের দিকে নৌকো নিয়ে বের হওয়ার সময় মামি যেন হঠাৎ পিছন থেকে কিছু একটা বললেন। ওনার পুরোটা কথা ঠিকভাবে শুনিনি। বিকেলের দিকে মামি ওনার বোনের বাড়ির দিকে যেতে পারেন, ব্যাস এটুকুই শুনতে পেলাম। রাস্তা দিয়ে তখন ভ্যানগাড়ি কষ্টে শিষ্টে চলাচল শুরু করেছে মাত্র। তার মানে উনি হয়তো ভ্যানে করে যাবেন আর ফিরে তো আসবেনই। তারপর নৌকো নিয়ে চলে গেলাম বন্ধুদের আড্ডায়। সেখান থেকে সবাই মিলিত হয়ে চলে গেলাম সেই জমিতে। বেশ ভালো মাছ পড়তে লাগলো, বড় বড় রুই কাতলা সহ নানা প্রজাতির মাছ। মাছ ধরার নেশায় কখন যে সন্ধ্যা নেমে গেল কেউ টের পেলাম না। টের পেতেই দেখি চারদিকে অন্ধকার নেমে গেছে। সাথে সাথে বন্ধুরা যে যার বাড়ির পথে রওনা হলাম। আমি ধরলাম মামা বাড়ির পথ। চারদিক জলে থই থই, আকাশ ভরা তারা, আর বিশাল এক থালা চাঁদ পুরো আকাশটাকে আলো করে আছে। জলের উপর চাঁদের আলোটা পড়ে পানির উপর চিকচিক করছে। বিদ্যুৎ কোথাও নেই, সেই যে বন্যার শুরুতে গেল আর আসার খবর নেই। দূর থেকে আশেপাশের বাড়িগুলোর দিকে তাকালেই বুকটা যেন কেঁপে ওঠে। জমকালো অন্ধকার প্রতিটা বাড়ি, চাঁদের আলো আটকে আছে বাড়িগুলোর আশেপাশে থাকা গাছপালার উপর। প্রায় বাড়ি ফাঁকা, মনে হয় যেন ভূতের আস্তানা গেড়ে আছে প্রতিটা বাড়িতে। রাত প্রায় 9টার দিকে নৌকোর মাথা ঠেকালাম মামা বাড়ির উঠোনের কোনায়। তারপর মাছগুলো নিয়ে নেমে পড়লাম নৌকো থেকে। মাছগুলোকে বাইরের রান্নাঘরে রেখে মামিকে ডাকলাম জোরে জোরে, জানালাম মাছ পাওয়ার কথা। কিন্তু মামির কোনো সাড়া শব্দ নেই। ভাবলাম মামি বুঝি ঘুমিয়ে পড়ল। তাই আমি চলে গেলাম গোসল করতে। গোসল করে ঘরে ফিরেই দেখি রান্নাঘরে আলো জ্বলছে। ভাবলাম হয়তো মামি মাছ কাটায় লেগে পড়ল। মামি সাধারণত রাতে রান্নাটা করেন রাত 7টা বা 8টার দিকে। তখন বাজছে প্রায় রাত 9টার মতো। দেখি রান্না তখনও হয়নি। তাই মামিকে বললাম সে রাতে খিচুড়ি রাঁধতে, মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবো। মামি আমাকে কিছুই বললেন না। আমি তখন আমার মামাতো ভাইয়ের রুমে গিয়ে বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। সারাদিনের পরিশ্রম, রাতে খাওয়া হয়নি। হঠাৎ পেটের মধ্যে খিদে মোচড় মারায় ঘুমটা ভেঙে যায়। আর ঘুমটা ভাঙতেই অবাক হলাম। মনে হচ্ছে যেন বেশ রাত, আর ঘড়ির দিকে তাকাতেই দেখি রাত প্রায় 1টা। চারদিকে শুনশান নীরবতা। অবাক হলাম বেশ। মামি তো এখনো খেতে ডাকলো না, নাকি আমাকে ঘুমোতে দেখে উনি ডাকেননি। ওদিকে নাকে ভেসে এলো মাছ ভাজার গন্ধ। মামির রান্না কি এখনো শেষ হয়নি? এত রাত ধরে কি রাঁধছেন উনি? আমি বিছানা থেকে নেমে হাঁটতে হাঁটতে চললাম রান্নাঘরের দিকে। আর দূর থেকে রান্নাঘরের দিকে তাকাতেই দেখি চুলার উপরে খিচুড়ি তখনও টকবক করছে। লাকড়ির চুলো ধাউ ধাউ করে জ্বলছে, আর পাশে মামি বসে আছেন। চেহারাটা বোঝা যাচ্ছে না, মাথায় কাপড় দেওয়া। এমন সময় হঠাৎ খেয়াল করলাম মামির একটা পা ঢুকে আছে চুলোর মধ্যে, আর পাটা জ্বলছে, লাল টকটকে হয়ে আছে পাটা। বুকটা ধক করে উঠল। মামি কি করছেন? ঘুমোচ্ছেন নাকি? আর ঘুমোলেও পা পুড়ে লাল হয়ে আছে, উনি কি টের পাচ্ছেন না? ভীষণ ভয় লাগছে মামির এই অবস্থা দেখে। আমি তখন জায়গায় দাঁড়িয়ে জোরে মামিকে চিৎকার করে বললাম, মামি কি করছো? তোমার তো পা পুড়ে যাচ্ছে। ধুম করে মামি আমার দিকে তাকাতেই যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। মনে হলো যেন আমি নরকের মধ্যে আছি। কারণ দুটো ঘটনা ঘটল একসাথে। প্রথম ঘটনা, মামি ধুম করে আমার দিকে তাকাতেই মামির মুখ থেকে পড়ে গেল একটা বড় আধ খাওয়া কাঁচা মাছ। ঘটনা 2, মামির মুখের দিকে তাকাতেই দেখি এ তো মামি নয়,
মামির রূপে বসে আছে বীভৎস একটা মহিলা। বিকৃত বড় আকারের মুখ, মুখের মধ্যে কাঁচা মাছের টুকরো লেগে আছে। কি বড় বড় চোখ, সাদা ঘোলাটে, আমার দিকে তাকিয়ে আছে ভয়ানক দৃষ্টিতে। চারদিকে পানি থই থই, আশেপাশের বাড়ি ঘরগুলো সব ফাঁকা। আমি একা এ পরিস্থিতির মধ্যে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। টাল সামলাতে না পেরে ধুম করে পড়ে গেলাম মাটিতে। তারপর আর কিছুই মনে নেই। পরদিন সকাল 10টার দিকে সজাগ হতেই দেখি আমি শুয়ে আছি বিছানায়, আর আমার পাশে আছেন মামি আর মামির বোন সহ ওই বোনের বড় ছেলে। তারপর মামি কারণ জানতে চাইলে মামিকে পুরোটা ঘটনা বললাম। এরপর মামি যা বললেন তা শুনে আমার শরীরটা পুরো কেঁপে উঠল। জানতে পারলাম মামি সে রাতে বাসায় ফিরেননি, আর উনি যে ফিরবেন না তা আমাকে সেই বিকেলেই জানিয়েছিলেন, যখন আমি নৌকো নিয়ে বের হচ্ছি। কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে মামির কথা পুরোটা শুনিনি। মামি কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বিশ্বাস করলেন না, কারণ চুলোয় কোনো খিচুড়ি বা খিচুড়ি রান্নার কোনো আলামত নেই। রান্নাঘর পুরোটাই সাজানো গুছানো। দেখলাম মামি যা বলছেন সবই ঠিক আছে, কিন্তু আমার ধরে আনা মাছ কোথায়? মামি এই উত্তর দিতে পারলেন না, কিন্তু ভয়টা এখনও আমার মনের মধ্যে গেঁথে আছে। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।